আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে সময়ের যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করব। ঠিক আছে? এবং সময় সম্পর্কে একটা কমপ্লিট ধারণা নিব। যার যেখানে সমস্যা আছে এই একটা ক্লাসের মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝে যাব। ঠিক আছে? আচ্ছা, শুরু করি। আমাদের আজকের বিষয় হচ্ছে সময়। প্রথমত সময়ের যে এককগুলো আছে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন এগুলো তো জানি। তাই না? তো এই ক্ষেত্রে আমাদের বড় একক থেকে ছোট এককে আসা লাগতে পারে বা ছোট একক থেকে বড় এককে যাওয়া লাগতে পারে। সেকেন্ডকে হয়তো দিনে পরিণত করা লাগতে পারে। আবার বছরকে বা মাসকে ঘন্টায় পরিণত করা লাগতে পারে। এই টাইপের কিছু অঙ্ক আছে। যেগুলো হচ্ছে এককের মাধ্যমে আমরা করি। আমরা এই যে সিম্পল যে এককগুলো জানি এইগুলো ব্যবহার করে আমরা করি। আর এইগুলো ব্যবহার করে করার জন্য কি করতে হবে? আমাকে সিস্টেমটা জানতে হবে যে বড় একক থেকে ছোট একক যেতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। বড় একক থেকে ছোট একক। আর ছোট একক থেকে বড় একক যেতে গেলে ভাগ করতে হবে। তো এই টাইপের যে অঙ্কগুলো থাকে এগুলো কয়েকটা উদাহরণ দিলে ক্লিয়ার হওয়া। মনে করে বলল ৫ বছর ৩ মাস ২০ দিন কে দিনে পরিণত করো, দিনে রূপান্তর করো বা পরিণত করো। এই টাইপের যে অঙ্কগুলো এইগুলোর ক্ষেত্রে মেইনলি খেয়াল করতে হবে এখানে কিন্তু আমরা বছরকে ডাইরেক্ট দিনে পরিণত করতে পারি। ৩৬৫ দিনে ১ বছর, তারপরে মাসকে দিনে পরিণত করে দুটো যোগ করে আবার এই দিন যোগ করে করতে পারি। কিন্তু এখানে ব্র্যাকেটে অনেক সময় লেখা থাকে ধরি ১ বছর সমান ধরি ১ মাস সমান ৩০ দিন। ১ মাস সমান ৩০ দিন। এটা দেয়া থাকতে পারে যে ধরি ১ মাস সমান ৩০ দিন। না সমস্যা নাই। তুমি যদি বছরকে ডাইরেক্ট দিনে যাও, কোনো শর্ত না দেয়া থাকে তাহলে সমস্যা কি? তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে এরকম যদি কন্ডিশন দেয়া থাকে আমাকে সিরিয়ালি করতে হবে। তো এখানে যে কাজটা করতে পারি এই যে শর্ত দেওয়া আছে শর্ত মেনে আমাকে বছর থেকে মাস যাব, মাস থেকে দিন যাব। এবং তোমাদের বইয়ের যে সিস্টেমটা দেওয়া আছে সেটা হচ্ছে বছর থেকে মাস, মাস থেকে দিন। বছর থেকে দিন করে কিন্তু উত্তর মিলানো নাই। বুঝেছো? তাহলে আমরা সিকোয়েন্স মেনটেন করে এই অঙ্কগুলো করব। প্রথমে বছরকে মাস করব, মাসকে তারপর দিন করে দিনের সাথে যোগ করব। আচ্ছা, কিভাবে করব? সমাধানটা করি এখানটা। না না না, আচ্ছা এখানে মেইনলি এটা করতে হবে না। তাহলে ৫ বছর ৩ মাস ২০ দিন সমান ৫ গুণ ১২ মাস যোগ ৩ মাস যোগ ২০ দিন ৬০ মাস যোগ ৩ মাস যোগ ২০ দিন। ঠিক আছে? এইবার এই মাসকে আমি দুটো মাস পেয়েছি। একই একক যখন পাবো তখন সেটা দুটো যোগ করে দিব। ইকুয়াল টু ৬৩ মাস, হ্যাঁ, যোগ ২০ দিন। এবার ৬৩ যে মাস পেলাম এই মাসকে আমি করব দিন। তো মাসকে দিন করতে গেলে ৩১ দিনও মাস আছে, ৩০ দিনও মাস আছে। আমাকে দেখে এটা ফলো করতে হবে। ধরি ৩০ দিন সমান ১ মাস, তাই না? এখানে যেহেতু ৩০ দিন সমান ১ মাস আছে তাহলে আমি ৬৩ গুণ ৩০ যখনই গুণ করলাম তখন এটা হলো
দিন, আর এই দিন যোগ করলাম। তিন তিরিকে ৯, ৩ ৬ ১৮, এত দিন যোগ ২০ দিন, এটা যোগ করো। ১১ এক হাতে ১, ১৮ ১ ৯, ১, এত দিন। তার মানে আমি ৫ বছর ৩ মাস ২০ দিন সমান ১৯১০ দিন। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? এটা হচ্ছে আমার বড় একক থেকে ছোট এককে আসার সিস্টেম। এখানে যদি আবার দিন থেকে যদি বলতো ঘন্টা, কত ঘন্টা, তাহলে আমি ২৪ দিয়ে গুণ করে ঘন্টা করতাম। ঠিক আছে, তো প্রতি ক্ষেত্রে আমি যদি এটাকে এখানে আমি সূত্রটা লিখে দিই, যেহেতু ১ বছর সমান ১২ মাস, এখানে যখন মাসকে দিন করেছি, যেহেতু ১ মাস সমান ৩০ দিন, এইগুলো কাজ এইভাবে করলে আমরা সহজে সমস্যাটি সমাধান করতে পারবো। এটা হচ্ছে বড় একক থেকে ছোট এককে আসার কৌশল। আমরা জানি বড় একক থেকে ছোট একক আসতে গেলে গুণ করতে হয়, ধারাবাহিকভাবে গুণ করে আমি অ্যান্সারটা পেয়েছি। এই ধরনের অঙ্কতে তোমাদের মেলা সমস্যা নাই। তো নেক্সট যেটা আছে, বড় একক থেকে ছোট একক থেকে বড় এককে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে ছোট একক থেকে বড় এককে যেতে হবে। আমাকে ছোট একক দেওয়া আছে, এটাকে বড় এককে রূপান্তর করতে হবে। যেমন ২০,০০০ ঘন্টাকে মাস, দিন ও ঘন্টায় রূপান্তর করো। এই টাইপের যে সমস্যাগুলো, তো আমরা জানি ছোট একক থেকে যখন বড় এককে যেতে হয় তখন ভাগ করে যেতে হয়। তো আমার ফার্স্টের কাজ হবে ঘন্টাকে দিন করা। তাহলে ২৪ ঘন্টায় একদিন না, তাহলে প্রথমে আমি এই ২০০০, ২০,০০০, এই যে ঘন্টা, এই ঘন্টাকে ভাগ করব পরশুদিন। আচ্ছা দেখি, পরে কথা বলো। ২৪ ঘন্টায় একদিন না, ২৪ ঘন্টায় একদিন। তো ২৪ দিয়ে ভাগ করলে আমার ঘন্টা থেকে দিনে পরিণত হয়। ২৪ দিয়ে ভাগ করলে ঘন্টা থেকে দিনে পরিণত হয়। এখন ২৪ দিয়ে ভাগ করি আগে। ২৪ ২০-এর ভিতরে যায় না, তাই না? ২০০-র ভিতরে যেতে হবে। কতবার যায়? এবার ৯ বার। ৯ দিলাম না, ৯ বার যাবে কেন? ৪ নং ৩৬-এর ৬ হাতে ৯ দুগুণে ১৮, ১৯ ২০ ২১ হয়ে যাবে তো। ৮ বার যাবে না, ৮ বার যাবে। ৪-৮-৩২-এর ২ হাতে ৩, ৮ দুগুণে ১৬ আর ৩ ১৯। ৪-৩২-এর ২ হাতে ৩, ৮ দুগুণে ১৬ আর ৩ ১৯। এবার বিয়োগ করো ৮, ৮ থাকে কিনা, কেটে নামাও ০। এবার কতবার যাবে? ৩ বার যাবে। ৩ বার যাবে না, ৩ এ ৪ ১২, ২ হাতে ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭। আবার কত থাকলো? ৮। এবার কোন শূন্য নামাবো? এই শূন্য। এবার কতবার যাবে? আবারও ৩ বার যাবে। থাকবে কত? ৮। এখন এই ঘন্টাকে আমি ভাগ করে অবশিষ্ট যেটা আছে এটা কি থাকবে বলতো? এটা ঘন্টা থেকে যাবে, কিন্তু এইটা আমার ঘন্টা থেকে যাবে। এইটা কিসে পরিণত হবে? দিনে, তাই তো? কারণটা কি হলো এখানে? একদিন সমান ২৪ ঘন্টা। একদিন সমান ২৪ ঘন্টা। সাবধানে যাও। যেহেতু একদিন সমান
24 ঘন্টা, বুঝছে কিনা? তাহলে আমার এখন দিন আছে, এই দিনকে কি করব, মাসে কনভার্ট করব, তাই না? এইবার 8 3 3 এত দিন। আচ্ছা, এবার কত, মানে 30 দিনে 1 মাস, 30 দিয়ে ভাগ করব, তাহলে কতবার যাবে প্রথমে? 2 বার। 30 দুখানে 60, 3 2 কেটে নামাও 3, 3 6 18, 3 7 21, 3 আর 3 7 21, 7 বার যাবে। এই দিনটা এত, এই যে কি থেকে গেল, এটা দিন থেকে গেল, আর এটা হলো মাস। যেহেতু মাসকে বছর করতে বলি নাই, তাহলে আমি ওই মাসটাই রেখে দেবো। আর এখানে যদি বছর করতে বলতো, ওটাকে আবার 12 দিয়ে ভাগ করে বছর করতাম। তাহলে আমার অ্যান্সারটা কি আসলো? অতএব 27 মাস 23 দিন 8 ঘন্টা। এটা আমরা এইভাবে ছোট একক থেকে বড় এককে যেতে পারি। এখানে বছর বললে আবার এটাকে ভাগ করে বছর করতাম, ঠিক আছে? ওকে, বুঝছি আমরা। এগুলো ছিল সিম্পল সমস্যা। এরপরে আমরা সাধারণত জানি যে 7 দিন পর পর একই বার আসে, 7 দিন পর পর একই বার আসে। আজ যদি হয় মঙ্গলবারের 7 দিন পরে মঙ্গলবার, 14 দিন পরে মঙ্গলবার, 21 দিন পরে মঙ্গলবার, অর্থাৎ 7-এর গুণিতক যত, ততদিন পর একই বার আসে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে সমস্যাগুলো দেওয়া থাকে যে আজ মঙ্গলবার, এর 75 দিন পরে কি বার, বা 120 দিন পর কি বার, এই অঙ্কগুলোকে স্যাম্পলি আমি এই যে বা দিনটা দেওয়া আছে, দিনটাকে সপ্তাহে কনভার্ট করে দিব। সপ্তাহে অবশিষ্ট যেটা আছে ততদিন পর কি বার হবে সেটা গুনে গেলে হবে। একটা সমস্যা দেখি, অনেক সময় তারিখ দেওয়া থাকতে পারে বা এরকম দেওয়া থাকতে পারে, আজ বুধবার, এর 135 দিন পর কি বার। এই টাইপের অঙ্ক করার জন্য আমাকে এই ফার্স্টের দিনকে সপ্তাহ করতে হবে। প্রথমে 135 ভাগ 7, 7 একে 7, 6 7 13, এবার 7 নং 63। সাবধানে বসো, এখানে বসো, ফার্স্ট বেঞ্চে বসো। 7 নং 63। তাহলে আমাকে এটা কি করলাম, 135 দিন সমান 19 সপ্তাহ 2 দিন। এখন জানা আছে কি, 1 সপ্তাহ পর পর একই বার আসে, বা 7 দিন পর পর একই বার। তাহলে আমি জানি 19 সপ্তাহ পরে কিন্তু একই বার আসবে, তাই না? তাহলে আজ বুধবার, এর 19 সপ্তাহ পর পর সেকেন্ড ম্যাচ বুধবার, এর 2 দিন পর, বলো কি বার? বুধবারের পরে 2 দিন যেতে হবে, একদিন পর বৃহস্পতিবার, 2 দিন পরে শুক্রবার। ওই বলছে বস, 2 দিন পর শুক্রবার, বুঝছে কিনা? এই 2 দিন পর শুক্রবার। তার মানে আমি টোটাল দিনটাকে আমি
সপ্তাহে কনভার্ট করলাম, সপ্তাহে কনভার্ট করার পরে তারপরে কতদিন অবশিষ্ট থাকলো সেটা বের করলাম, বের করে ততদিন পরে কি বার হলো সেটা দেখলেই সহজে পেয়ে যাবো। একই সমস্যায় পরের জায়গা থেকে আগে, এতদিন আগে কি বার, মানে এখানে পর না থাকলেও এখানে থাকলে আগে কি বার ছিল। তো একই সিস্টেমে করব এই 2 দিন আগে কি বার। মনে করো আজ বুধবার, এর 19 সপ্তাহ আগে বুধবার ছিল, 19 সপ্তাহ পরে যেমন বুধবার, 19 সপ্তাহ আগেও কিন্তু বুধবার ছিল। এর 2 দিন আগে কি বার, আগে মানে কি আমাকে পিছনের দিকে আসতে হবে। তাহলে বুধবারে 2 দিন আগে কি বার হয়, একদিন আগে কি বার হয়, মঙ্গলবার, 2 দিন আগে সোমবার। তাহলে এখানে অ্যান্সারটা হবে সোমবার। একইভাবে করে দেবো, একই, ঠিক আছে। তো আমরা একটা জিনিস জানি যে কোন বছর 1 জানুয়ারি যে বার, 31 ডিসেম্বর সেই বার, তাই না? এটা আমরা কিভাবে হয়েছে এটা আমরা জানবো। তো এইটা আমরা এক টাইপের অঙ্ক আছে যেখানে এতদিন পরে কি বার। আরেক টাইপের অঙ্ক আছে যে তারিখ দিয়ে, এত তারিখে এইবার, এত তারিখে কি বার। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করে, এটা তুলেছি সবাই, বুঝেছি? দেখো, তাহলে আমরা এতদিন আগে কি বার, এতদিন পরে কি বার, এই টাইপের অঙ্ক পাই। এবার বলি, মনে করো 2024 সালের 1 জানুয়ারি শুক্রবার, সাপোজ ওই বছর মনে করো 20 মার্চ কি বার, কি বার ছিল। তো আমরা এর আগে যে অঙ্কটা করেছি ওখানে এতদিন পরে কি বার ছিল এরকম হলে আমরা সহজে 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট কত আছে সেটা দেখে করতে পারতাম। বাট এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে তোমাকে ওইখানে যেতে হবে, অর্থাৎ তোমাকে এই 2024 সালের 1 জানুয়ারির কতদিন পর 20 মার্চ, ওই বছরের 20 মার্চ, এটা কতদিন পর যদি বের করতে পারি, কতদিন পর, তারপরে আগের নিয়মে করতে পারবো। 2024 সালের 1 জানুয়ারি কতদিন পরে 20 মার্চ, এইটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 1 জানুয়ারির পরে জানুয়ারি মাসে কতদিন আর বাকি থাকে, 30 দিন। তাহলে আমি এভাবে লিখতে পারি, আচ্ছা প্রথমত এই এই সালটা কি, অধিবর্ষ, কারণ কি এটা 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এটাও লিখে নি, 2024 সাল অধিবর্ষ, অতএব ফেব্রুয়ারি মাস মাস 29 দিন ছিল। বুঝছে? তাহলে 2024 সাল ছিল অধিবর্ষ, এটা 29 দিনে ফেব্রুয়ারি মাস ছিল। এখন 2024 সালের 1 জানুয়ারির এবার বলো কতদিন পরে 20 মার্চ হবে। তাহলে আমি ধারাবাহিকভাবে চিন্তা করব যে জানুয়ারি মাস থেকে আমি একদিন চলে গেছে আমার, 1 জানুয়ারি যেহেতু বলেছে, তাহলে এখানে আমার জানুয়ারি মাসের কয়দিন বাকি আছে, 30 দিন। মানে এটাকে আমি বিয়োগ করে দেখাই, 31 দিনে জানুয়ারি মাস, তার থেকে 1 বিয়োগ, এটা জানুয়ারি মাস গেল। জানুয়ারি মাসের তো 31 দিন বাকি আছে, কিভাবে পেয়েছি, 31 বিয়োগ 1। এর সঙ্গে ফেব্রুয়ারি মাসের টোটালটা হচ্ছে 29 দিন, আর মার্চ মাসে কতদিন পর্যন্ত গেছে, 20 দিন। এইটাকে আমি এখন একটা সংখ্যায় পরিণত করি, বা এটা কাছে 30 যোগ 29 যোগ
20 এত দিন, এই দিনটাকে আবার আবার যোগ করো, বা লিখে লিখে, বা তাহলে কত হলো বলো? 79। 79 দিন পর 20 মার্চ। বুঝছি কিনা? 2024 সালের 1 জানুয়ারির এই যে বিষয়টা, এই বিষয়টা খেয়াল রাখো। যে তারিখ বলবে, যদি এখানে 2 বলতো তাহলে 31 থেকে 2 বাদ যেত, যদি 10 বলতো 31 থেকে 10 বাদ যেত, অর্থাৎ যত তারিখ থেকে শুরু বাদ যেত, পরপর এরকম যোগ করতাম, যোগ করার পরে এটা নির্দিষ্ট সংখ্যায় কনভার্ট করতাম, এতদিন পরে 20 মার্চ। ঠিক আছে, এইটুকু কি বুঝেছি? এই অঙ্কের এইটাই গুরুত্বপূর্ণ, যে কত তারিখ থেকে কত তারিখে কতদিন পরে ওই তারিখটা আসবে, তারিখটার মানে ভিতরে ডিফারেন্সটা কত, এটা বের করাটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জানুয়ারি মাসের দিন, এটা ফেব্রুয়ারি মাসের দিন, আর মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত গেছে। 20 মার্চ বলেছে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বুঝছো? এইগুলো ধারাবাহিকভাবে যোগ করেছে, তাহলে এতদিন পর 20 মার্চ। এখন দেখো, এই যে 79 দিন পেয়েছো, এই দিনকে আমি সপ্তাহে কনভার্ট করব, কারণ এক সপ্তাহ পর পর একই দিন আসে। 7 একে 7, তাহলে কি বার হবে বুঝে ফেলেছে না? বলো তো কি বার হবে? রবিবার। কেন? অবশিষ্ট যেহেতু 2 আছে, তার মানে এখানে শুক্রবার ছিল, শনিবার, রবিবার, ওর পরে 2 দিন যেতে হবে, একদিন পরে শনিবার, 2 দিন পরে রবিবার, অ্যান্সার কি হবে? রবিবার। বুঝছো? তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো এইভাবে করতে পারবো। আচ্ছা, এখানে যদি বলতাম একই সমস্যা, 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর কি বার? 2024 সালে 1 জানুয়ারি শুক্রবার, ওই বছর 31 ডিসেম্বর কি বার? এটা কিভাবে করতাম? আমরা জানি এটা, যেটা একটা সূত্রের মাধ্যমেও জানি, যে পয়লা যদি অধিবর্ষ হয় তাহলে একদিন পরে হয়, সেটা কিন্তু অ্যান্সার আমরা সহজে পেয়ে যাব। কি বার হবে বলতো? শনিবার হবে, তাই না? শনিবার হবে। 1 জানুয়ারি যে বার, 31 ডিসেম্বর সেই বার, বাট যদি অধিবর্ষ হয় তাহলে একদিন পরে হয়। এখন কেন হয় এটা দেখি। আমরা একটা বছর সমান কতদিন পাই বলো তো? 365 দিন। তাহলে এই 2024 সাল, এটা তো অধিবর্ষ, অধিবর্ষ না? 2024 সালের 1 জানুয়ারির, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ওই যে প্রথমে 31 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 30 দিন পাবো, জানুয়ারি মাসে 30 দিন বাকি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইভাবে আগস্টের 31 পর্যন্ত যোগ করবো। 12 মাসটা আমি পরপর যোগ করে যাবো। কিন্তু এই কাজটা কি করার দরকার আছে? কারণ কি, আমরা তো জানি যে 1 বছর সমান 365 দিন, তার থেকে মাত্র 1 দিন বাদ দিতে হবে, তাই না? তাহলে এখানে মোট 366 দিন আছে না? কারণ কি, এখানে অধিবর্ষ, তাহলে অধিবর্ষ থেকে আমি 1 দিন বিয়োগ করে দিলাম, এতদিন বা 365 দিন পর 31 ডিসেম্বর। তাহলে 1 জানুয়ারির 365 দিন পর 31 ডিসেম্বর। এখন এই 365 কে আমি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 1 5 7 দুগুণে 14, তারপরে 52 সপ্তাহ 1 দিন, তাহলে 52 সপ্তাহ পরে একই বার আসবে, 52 সপ্তাহ পরে শুক্রবার, তার একদিন পরে শনিবার। বুঝেছি কিনা? আর যখন দেখবো এখানে 365 থেকে 1 দিয়ে বিয়োগ করো, তখন ভাগে মিলে যাবে, ভাগে মিলে গেলে কি হবে? যে বার সেই বারই হবে,
যে বার সেই বারই হবে। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? অতএব 31 ডিসেম্বর শনিবার, নাকি শুক্রবার ছিল না, শনিবার। এটা তুমি দেখা দিতে পারো বা লিখে দিতে পারো, জানা আছে 7 দিন বা 1 সপ্তাহ পর পর একই বার আসে, অতএব 1 জানুয়ারি শুক্রবার, এর 52 সপ্তাহ পরে শুক্রবার, এর একদিন পরে শনিবার। এভাবে লিখে দিতে পারো। ঠিক আছে, আমরা বুঝছি কিনা তাই বলো, বুঝছি? আচ্ছা, ও এই নিয়মের আরেকটা বাকি আছে, তারিখ বের করা। তারিখ বের করার একটা অঙ্ক বাকি আছে, যদি কারো কোনো সমস্যা থাকে বলতে হবে। আচ্ছা, তারিখ বের করা মানে জন্মদিনের দিয়ে করি। মনে করো ক এর জন্মদিন, ক এর জন্মদিন, একটা তারিখ বলো, 2রা জানুয়ারি 2012। ক্লিয়ার? ক এর জন্মদিন 2রা জানুয়ারি 2012। ক এর জন্মের একটু বড় বড় সংখ্যা দিই, 52 দিন পর খ এর জন্মদিন। খ এর জন্ম তারিখ কত? খ এর জন্ম তারিখ নির্ণয় করো। দেখো, ক এর জন্মদিন 2রা জানুয়ারি 2012, এর খ এর জন্মের 52 দিন পর খ এর জন্মদিন, তাই না? তাহলে যেহেতু জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি মাস আসবে, তাহলে এই সালটা আমার গুরুত্বপূর্ণ। এটা আসলে কি অধিবর্ষ কিনা? অধিবর্ষ। কেন অধিবর্ষ? সাদ্রা বিপদে বোঝা যায় কিভাবে? শেষের 2 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা শেষ 2 অঙ্ক শূন্য থাকে, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, যেহেতু 12 4 দ্বারা বিভাজ্য, অতএব 2012 4 দ্বারা বিভাজ্য, তাই না? শেষের 2টো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এই যে 12, এর আগে যাই থাকুক না কেন, এই ক্যামেরা খেয়াল করো, তাহলে ক এর জন্মদিন 2রা জানুয়ারি, এর ক এর জন্মে 52 দিন পর খ এর জন্মদিন, খ এর জন্ম তারিখ নির্ণয় করি, তাই না? আচ্ছা, একটু খেয়াল করি, এই অঙ্কটা 2 ভাবেই করা যায়। আমি একভাবে করে, আরেকভাবে তুমি নিজেরাও করতে পারো। তো আমরা প্রথমে এই যে জানুয়ারি মাস যেহেতু এই 2012 সাল যেহেতু অধিবর্ষ, এটা একটু লিখে নি। কথা বন্ধ। অতএব ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। আচ্ছা, তাহলে আমার কি হবে, এই 52 দিন আর এখানে 2রা জানুয়ারি, আমি এখান দিয়ে দুটো ভাবে করতে পারি। একটা আছে এই দিন দুটো যোগ করতে পারি, প্রথমে দিন দুটো যোগ করতে পারি, অথবা লিখতে পারি যে জানুয়ারি মাসে কয় দিন বাকি আছে সেটা বের করতে পারি। তাহলে প্রথমে দুটো দিন যোগ করি, দুটো নিয়মেই করা যাবে, দিন যোগ করি, 52 দিন
যোগ এখানে 2রা জানুয়ারি, তাহলে 2 দিন, মোট কত হলো 54 দিন, টোটাল আমার 54 দিন। এখান দিয়ে আমি যেহেতু জানুয়ারি মাসের 2 তারিখ যোগ করে ফেলেছি, তার মানে এই 54 দিনের মধ্যে জানুয়ারি মাসও ইনক্লুড হয়ে গেছে, টোটাল জানুয়ারি মাসটা ওখানে ইনক্লুড হয়ে গেছে, বুঝছি কিনা? আমি জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত যোগ করে দিয়েছি এর সাথে, তার মানে এই 54 ভিতরে জানুয়ারি মাসের টোটাল টাইমটা ইনক্লুড হয়েছে। তাহলে এখান দিয়ে আমি বিয়োগ করব কতদিন, 31 দিন। 31 দিন মানে জানুয়ারি মাসটা বাদ দিয়ে দেবো ফার্স্টে। কেন বাদ দিয়ে দিব? জানুয়ারি মাস সমান 31 দিন, তাহলে এই 31 দিন প্রথমে বাদ দিয়ে দিলাম, থাকলো কত, এখানে থাকলো 3, এখানে 2, 23 ফেব্রুয়ারি। আমার এখানে কিন্তু এটা লাগতো না, হ্যাঁ এখানে লাগতো কখন, মনে করো আমি এখানে বেশি দিতাম, মনে করো আরো 72 দিন পর, তখন আমার কিন্তু এটা কাজে লাগতো। এই 72, তাহলে কত হতো 74, এখানে কত থাকতো 43, বুঝছো কিনা? এইবার তাহলে এখানে 72 দিন পরে যদি বলতাম, তখন এই কাজটা, এই টোটালটা করা লাগতো, যেহেতু ফেব্রুয়ারি মাসটা আমার ওখানে বাদ পড়ে গেছিল, ওখানে মানে অতদূর কভার করি নাই। এবার কি করবো, 31 দিন বাদ দিলাম, তাহলে আমার থাকলো কতদিন, 43 দিন। এরপর এখান দিয়ে আবার ফেব্রুয়ারি মাসের বাদ দিব 29 দিন, কারণ কি এখানে লিখবো ফেব্রুয়ারি মাস সমান 29 দিন। বিয়োগ করলে থাকে কত, 9 এর কত 13 হবে, 9 আর 4 13, হাতে 1, 3 আর 1, তাহলে 14। এই 14টা কি হবে বলো, মার্চ, 14ই মার্চ, ঠিক আছে? এইভাবে ধারাবাহিকভাবে একটা একটা মাস একটা মাস বিয়োগ করলেই আমি পৌঁছে যাবো, এবং লাস্টে যেটা থাকবে 30-এর কম বা কোনো মাসের কম, মাসের দিন সংখ্যার কম, তত দিন হবে। তাহলে বলো তো জন্মদিন কত হয়েছে, যদি 72 হতো তাহলে জন্মদিন হবে কত, 14ই মার্চ। আর যদি ওখানে 52 দিন হতো তাহলে কত ছিল, 23শে ফেব্রুয়ারি, বুঝছি কিনা? আমরা বুঝছি। তাহলে এইভাবে কিন্তু ডেট থাকলে আমরা এইভাবে করব, প্রথমে দিন যোগ করব, তারপরে প্রতিটা মাস আস্তে 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 বিয়োগ দিব। এখানে যদি 12 জানুয়ারি থাকতো, কি করতাম বলতো, প্রথমে 72 আর 12 যোগ করতাম, তারপরে একই নিয়মে প্রথমে 31 দিন বিয়োগ করতাম, জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 29 দিন, যদি আরো বেশি থেকে যেত মার্চ মাস বিয়োগ করে দিতাম, এইভাবে যেতাম, বুঝেছো? তাহলে যখন দেখবো যে এই তারিখটা আর এই দিন সংখ্যা এটা যোগ করে টোটাল মাসটা নিয়ে নেব, এরপরে একটা মাস একটা মাস করে বাদ দিতে দিতে অবশিষ্ট যেখানে যাবে তত তারিখ হবে, তারিখেরটা আমরা এভাবে করব। এইবার আসি সময়ের যোগ বিয়োগ। যোগ এক সহজ, বিয়োগ একটু কঠিন। যোগটা দিনকে যদি মাসে কনভার্ট হয়ে যায়, মাসের সাথে যোগ করব, আমরা হাতে রেখে যোগ যেরকম করেছিলাম ওই রকম ভাবে করব। আর বিয়োগটা একটু কঠিন, বিয়োগটা 2 ভাবেই করা যায়। তো আমরা একটা সমস্যার সমাধান করি। আচ্ছা দেখো, মনে করো মাস, দিন, ঘন্টা, মিনিট, মাস, দিন, ঘন্টা, মিনিট। এখন এখানে আমি যে কোনো একটা সংখ্যা ধরি, 24, 14 মাস, 10 মাস, 10 মাস, 12 দিন, 11 ঘন্টা, 10 মিনিট। এইটা থেকে আমার মনে করো বিয়োগ করতে হবে 2 মাস, 18 দিন, 23 ঘন্টা, 15 মিনিট।
এটাকে আমার বিয়োগ করতে হবে। একটু ভালো করে খেয়াল করি এই বিয়োগটা কিভাবে করব আমরা। প্রথমত বিশ্লেষণ করে নিব। এখানে আমি 11 থেকে 10 থেকে 15 বিয়োগ করতে পারছি না, তাও আমি কি করব, এখান দিয়ে 1 ঘন্টা ধার করে নিব। এখান দিয়ে 1 ঘন্টা ধার করলে এখানে থাকবে কয় ঘন্টা? 10 ঘন্টা। আর 1 ঘন্টা যখন মিনিটে যাবে তখন কত হবে? 60 মিনিটে 1 ঘন্টা। 60 কি না? 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে ঘন্টা যখন মিনিটে যাবে 60 কনভার্ট হয়ে গেল। এবার এই 60 আর 10 যোগ করি, কত হয়? 70। এর থেকে বিয়োগ করব 15, 5, আর এখানে থাকবে কত? 2, তাহলে 5 আর 5 10, 5 আর 2 7। বুঝছো কিনা? বিয়োগ করা ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই 55টা কি হলো? 55 কিন্তু মিনিট হয়ে গেল। এরপরে এখানে ছিল 10, এই 10 থেকে 23 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমি দিন থেকে একটা দিন ধার করব। একটা দিন ধার করলে এখানে থাকবে 11 দিন, আর এই একটা দিন যখন ঘন্টায় যাবে তখন এর সঙ্গে 24 যোগ হবে। 24 ঘন্টায় একদিন। এই হিসাবগুলো আমি পাশে এইভাবে করব। তাহলে 24 আর 10 কত হলো? 34 হলো। এই 34 থেকে এবার 23 বিয়োগ করো। 9 1 11। 11 কি হলো? 11 ঘন্টা হলো। এরপরে 11 থেকে 18 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে কি করব? 10 থেকে মাস একটা ধরে, তাহলে থাকবে কত? 9 মাস। আর এখানে যখন মাস দিনে আসবে 30 দিনে, মানে আমরা সাধারণত 30 দিন সমান 1 মাস ধরি, আর 30 দিন এখানে যোগ করলাম। ঠিক আছে? 30 আর 11 কত হলো? 41। এর থেকে আমি বিয়োগ করব 18। 8 আর 3 11, 2 23। এই 23 হলো কি? দিন। আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 মাস। বুঝছি কিনা? এইভাবে আমরা এই বিয়োগের সমস্যাটি সমাধান করতে পারবো। এটা সাধারণত ওই যে একটি গাড়ি এতটায় রওনা দিয়ে এতটায় পৌঁছালো, তাই না? এটা বুঝছি। এরা আমরা বয়সও বের করতে পারি এই নিয়মে। বয়সও বের করতে পারি। মনে করো বললো যে তোমার জন্মদিন এত তারিখে, এত তারিখে তোমার বয়স কত? তখন যে তারিখে বয়স বের করতে হবে সেই তারিখ থেকে তোমার জন্মদিন বিয়োগ করবা। বিয়োগ করলে তার সাথে 1 যোগ করতে হয়। সেটা কেন যোগ করতে সেটা বলছি। বিয়োগ করবে একই সিস্টেমে বিয়োগ করবা। একই সিস্টেমে বিয়োগ করো। বিয়োগ করার পরে আমরা জানি জন্মদিন বয়স হিসেবে গণ্য করা হয়। যেদিন জন্মগ্রহণ করা হয় ওই দিন একদিন ধরা হয়। এজন্য বিয়োগ করার পরে তোমার জন্মদিনটা বাদ পড়ে গেছে, ওইটাকে আবার ইনক্লুড করার জন্য আরেকদিন যোগ করে দেওয়া হয়। আচ্ছা, মনে করো আজকে তুমি জন্মগ্রহণ করেছো, আজকে তোমার বয়স কত? একদিন। আজকে থেকে আজকের ডেট বিয়োগ করলে কি 1 হয়? 0 হয় না? ওই একদিন যোগ করে কিন্তু একদিন বানানো হয়, 0-র সাথে 1 যোগ করে। বুঝেছি? আর এভাবে কিন্তু আমরা বয়সটাও বের করতে পারবো। তাহলে আমাদের মেইনলি বয়স বের করার অঙ্ক নাই আমাদের, বাট এই টাইপের অঙ্ক আছে। এটা বুঝছি? এবার বিভিন্ন মানে ওই যে আন্তর্জাতিক রীতি আর দেশীয় রীতি, সময়ের অঙ্ক। আমরা জানি আমাদের 2 রকম সময় গণনা পদ্ধতি আছে। একটা 24 ঘন্টা সময়সূচিতে, 12 ঘন্টা সময়সূচিতে। 12 ঘন্টা সময়সূচি এবং 24 ঘন্টা সময়সূচিতে গণনা করা হয় সময়ের অঙ্ক। ঠিক আছে? তো 12 ঘন্টা সময়সূচিতে আর 24 ঘন্টা দুটোতেই কিন্তু দিনের শুরু হয় রাত 12টা থেকে, 12টার পর থেকে, তাই না? আচ্ছা, একটা দুটো কথা আছে, একটা অপরাহ্ন, একটা পূর্বাহ্ন। আমরা দিন, তারপরে মানে দুপুর, সকাল, রাত, সন্ধ্যা এই ধরনের শব্দ ব্যবহার করি। আবার সিম্পল একটা বিষয়, একটা পূর্বাহ্ন, একটা অপরাহ্ন, এই দুটো বিষয় ব্যবহার করাই সহজ, তাই না? কারণ সন্ধ্যার টাইমটা আমাদের ফিক্স না। সূর্য ডোবার সাথে সাথে সন্ধ্যা, হয়তো সূর্য তো সবসময় একই সময় ডোবে না। যে যাই হোক, আমরা অপরাহ্ন এবং পূর্বাহ্ন ব্যবহার করব। আর যখন ফিক্সড বুঝতে এটা দুপুর, তখন আমরা দুপুর বা রাত এভাবে ব্যবহার করতে পারি, সমস্যা নাই। তো আমরা পূর্বাহ্ন অপরাহ্ন দিয়েই করব।
পূর্বাহ্ন কি? রাত 12টার পর থেকে দিন 12টা, এই যে টাইমটা, এটা হচ্ছে পূর্বাহ্ন। এটাকে অ্যান্টিমেরিডিয়ান বলা হয়। অ্যান্টিমেরিডিয়ান মানে আছে এএম বলা হয়, এএম। আর দিন 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত এটা আছে পিএম, পোস্ট মেরিডিয়ান, বা এটাকে অপরাহ্ন বলা হয়। এটাকে অপরাহ্ন বলা হয়। এখন তোমাকে বলা হলো যে একটি গাড়ি সকাল 10টায় যাত্রা শুরু করে বিকাল 3টায় গন্তব্যে পৌঁছালো। গাড়িটি কত সময় ভ্রমণ করেছিল? এই টাইপের অঙ্ক কিভাবে করব? 3টা থেকে 10টা বিয়োগ করা তো যাচ্ছে না, ঝামেলা না? তাহলে কি করতে হবে বলো তো, একটু আইডিয়া করো তো। দুটোকেই আন্তর্জাতিক পদ্ধতিতে কনভার্ট করতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে কনভার্ট করে তারপরে এটা করতে হবে, বুঝেছি? অথবা কি করা যেতে পারে, 12টা পর্যন্ত কয়েক ঘন্টা আছে সেটা বের করবো, তারপরে বাকিটা যোগ করে দিব, 3টা যোগ করে দিব, বুঝেছো? হ্যাঁ, এই টাইপের একটা অঙ্ক করি। আর মনে মনে চিন্তা করো, তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা বলো, আমি সেটা সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা, কপোতাক্ষ ট্রেন সকাল 7টায় যাত্রা শুরু করে বিকাল 3টায়, কপোতাক্ষ কোথায় যায় বলো তো? খুলনা থেকে কোথায় যায়? রাজশাহী যায়, ঠিক আছে? এতটায় রাজশাহী পৌঁছালো। কপোতাক্ষ ট্রেন সকাল 7টায় যাত্রা শুরু করে বিকাল 3টায় রাজশাহী পৌঁছালো। ট্রেনটি কত সময় ভ্রমণ করেছিল? ট্রেনটি কত সময় ভ্রমণ করেছে? আচ্ছা, এই যে সকাল 7টা যে সময়টা, এই সময়টা দেশীয় রীতিতেও যে সময় আর আন্তর্জাতিক রীতিতে একই সময়, পূর্বাহ্ন যেহেতু। সকাল 7টা পূর্বাহ্ন না? পূর্বাহ্ন টাইমটা সেম, শুধুমাত্র ডিফারেন্স কোথায়? দেশীয় রীতিতে 2 অঙ্কে ব্যবহার করার রীতি নাই, আর আন্তর্জাতিকে মিনিট এবং ঘন্টাকে 2 অঙ্কে প্রকাশ করতে হয়। মিনিট এবং ঘন্টাকে 2 অঙ্কে প্রকাশ করতে হয়। মনে করো 7টা, 7টা 07 এইরকম লিখবো, এটা 7টা, বুঝেছি? আর দেশীয় রীতিতে জাস্ট এটা, এর সাথে পূর্বাহ্ন লিখে দেবো। 7টা দুটো টাইম হয়, সন্ধ্যা 7টা হয়, আবার সকাল 7টা হয়। এই 7টা কি পূর্বাহ্ন বা সকাল 7টা, এটা লিখবো। আচ্ছা, তাহলে আমার এটা সমাধান করব কিভাবে? প্রথমে সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি, বা আন্তর্জাতিক সময়সূচিতে প্রকাশ করি। যাত্রা শুরু করে সকাল 7টা সমান 07
0 0 এতটা গন্তব্যে পৌঁছায় বিকাল 3টায় সমান এই 3টের সাথে পনেরোটায় বুঝছো? অতএব ভ্রমণ করে 15 বিয়োগ এত ঘন্টা সমান 8 ঘন্টা। বুঝছো কিনা? 8 ঘন্টা ভ্রমণ। এখন এখানে একটা জটিলতা আসতে পারে। মনে করো ট্রেনটি 7টায় যাওয়ার কথা, গেল 7টা 15, ঠিক আছে? আর গন্তব্য পৌঁছে কথা বলো না, গন্তব্য 3টায় না পৌঁছলো 3টা না 3টা 10-এ 3টা 10-এ পৌঁছালো। তাহলে 3টা 15-তে যাত্রা শুরু করে 3টা 10-এ পৌঁছালো। তাহলে এখানে 24 ঘন্টা বলো কি হবে? এখানে 7টা কি ছিল? 7টা 15 ছিল। এখানে এটা হবে। আর 3টা এর সাথে 12 ঘন্টা, 3টা কত? 10 যোগ 12 ঘন্টা, 12 ঘন্টাতে আসে আর 7টা 15 হবে, সরি। আর এখানে হবে 3টা 10, তার মানে 15টা 10 এটা। এখন এই বিয়োগটা একটু জটিল আছে, দেখো। হ্যাঁ, দাঁড়াও, এরিয়া করে শেষ করি। এখন এই টাইমটা আমি বিয়োগ করে কিভাবে? ঘন্টা মিনিট, আর কত ঘন্টা? 15 ঘন্টা 10 মিনিট বিয়োগ 7 ঘন্টা 15 মিনিট। বুঝছো কিনা? এটা কি ভ্রমণ করে? এখন দেখো এই 10 থেকে 15 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? ঘন্টা থেকে 1 ঘন্টা ধার করতে হবে। এখানে 14 ঘন্টা থাকবে, আর এখানে এসে 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 যোগ হবে। তাহলে এখানে 70 হলো, 70 থেকে 15 বিয়োগ করো। রাতে 1 2 5 আর 2 7, তাহলে 55 মিনিট। আর এখানে 7 ঘন্টা। বুঝছি কিনা? 7 ঘন্টা 55 মিনিট। তাহলে দুই টাইপের অঙ্ক যদি মানে ফুল ঘন্টা দেওয়া থাকে তাহলে ইজি বিয়োগ করা যাবে, আর যদি এখানে মিনিট থাকে এইভাবে আমরা মানে ঘন্টাকে মিনিটে কনভার্ট করে এভাবে বিয়োগ করতে পারবো। বুঝছে? আচ্ছা, এবার বলো তোমাদের আর কি কি সমস্যা আছে? জয়ী আছে না? জয়ী বলো, আর কি সমস্যা আছে? সমস্যা আছে আর? এক করে দিন। আর কোনো সমস্যা আছে? আর বেশি সমস্যা নাই, তাই না? আচ্ছা, আশা করি আজকে এই একটা ক্লাসের মাধ্যমে আমরা টোটাল সময় সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম, এবং এই বৃত্তি পরীক্ষায় এই টাইপের যদি অঙ্ক আসে আমরা সবই পারবো। ঠিক আছে?